গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আশা করি সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর শীতের প্রাককালেই আমি একদম চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসেই পরের দিন সকাল সকাল মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে প্রাতঃভ্রমণে। এখন না সময় ঠিক সকাল 6টা, আর মাসটাও হচ্ছে অঘ্রাণ মাস। আমি যখনই বাড়ি আসতাম মাদের দেখতাম সকাল বিকাল হাঁটতে যেত, কিন্তু আমি অনেকবার চেয়েছি হাঁটতে যেতে, কিন্তু অত সকালে ওঠার কারণে উঠতে পারতাম না বলে অ্যাকচুয়ালি যেতে পারতাম না। কিন্তু এইবার আর কার্পণ্য করিনি। শীতের আমেজে সকাল সকাল লেপ ছাড়তে কষ্ট হলেও এই কুয়াশাময় সকালটাকে দেখার আগ্রহে একদম লেপ ছেড়ে বেড ছেড়ে উঠে বেরিয়ে পড়েছি মায়ের সঙ্গে। এসে কিন্তু ক্ষতি কিছু হয়নি, বরং লাভই হয়েছে। শীতের প্রারম্ভে শীতের আমেজটাকে একটু বেশ করে গায়ে মেখে নিচ্ছি। কলকাতায় তো সেরকম এখনও ঠান্ডা পড়েনি, তো এখানে এসে বেশ মজা লাগছে। যেহেতু এটা অঘ্রাণ মাস, মা লক্ষ্মী ঘরে তোলার সময়, আর রাস্তার দুপাশে এরকম সোনার ফসলকে দেখতে দেখতে যে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই যে মাকে দেখছো মাঝে মধ্যে এরকম থেমে যাচ্ছে, কেন কি আমি ভিডিও বা ছবি তোলার চক্করে একটু করে পিছিয়ে পড়ছিলাম। আর এখানে দেখো এত সকাল সকাল মানুষেরা ধান কাটতে শুরুও করে দিয়েছে, ওই যে বললাম। আর অন্যদিকে সূর্যি মামা কুয়াশাচ্ছন্ন হয়ে উঁকি মারছে। ফেরার পথে আবছা রাস্তায় দূর থেকে জোড়া শালিককে দেখে সেই আগের মতোই যেন পা থমকে দাঁড়ায়, আর সঙ্গে সঙ্গে হাতও কপালে উঠে যায়। ওই যে জোড়া শালিক থেকে প্রণাম করার রীতি যে এখনও চলে আসছে আমার। তো ওই যে ফেরার পথে হাঁটতে হাঁটতে আপাতত আমাদের গ্রামের দিকে ঢুকে গেছি। আর এই রকম দেখো অনেক বাড়িতে সোনালী ফসল ঘরেও চলে এসছে, অর্থাৎ মা লক্ষ্মী ঘরে চলে এসছে, এবং তাকে যত্ন করে সংরক্ষণ করে রাখার দায়িত্বে সবাই আছে। এত কিছুর মাঝে একটা কথা বলতে ভুলেই গেছি। অ্যাকচুয়ালি এখন আমার বাড়ি আসার এক্স্যাক্টলি কারণ হচ্ছে নবান্ন উৎসব। তো নতুন ধানের যে অন্নপ্রসাদ আমরা গ্রহণ করব সেই উৎসবই। তো বাড়ি এসেই মা একদম স্নান করে নিজের কাজে রত। আর আমি বাড়ি এলে যে দায়িত্ব সবসময় পালন করে থাকি, অর্থাৎ আলপনা দেয়া, পুজোর জোগাড় জান্তি, এইসবই এইগুলোই আমি করছি এখন। এতেই থেমে থাকে না। বেসিক্যালি এই নবান্ন উৎসবকে ঘিরে অনেক রকম কাজকর্ম থাকে। বেশিরভাগটাই রান্নাবান্নার কাজ, অর্থাৎ খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করার আগে তো পুজো তো দিতে হয়। তো প্রত্যেকটা ঠাকুরকে পুজো দিয়ে তারপর আর কি সেই অন্ন প্রসাদ গ্রহণ করে তারপর মেন উৎসবই হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার জন্য তো রান্নাবান্না স্বাদ ব্যঞ্জন হয়ই। তো সেই কাজেই আর কি সকলে যে যার মতো করে পারে একটু একটু করে হেল্প করে। আর আমি এইদিকে এই যে পুজোর জোগাড় করে নিয়ে এই যে বেরোচ্ছি, দেখো আমাদের গ্রামের প্রত্যেকটা মন্দিরে যাব, এবং সেখানে প্রত্যেকটা মন্দিরে গিয়ে পুজো দেবো। অনেকগুলো মন্দির আছে, 4টে থেকে 5টা মন্দির আছে। তো একসঙ্গে আমি দেখো একটা প্লেটেই 4টে মন্দিরের জন্য একদম পুজো নিয়ে নিয়েছি। আর এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এখানে আমাদের দুর্গা মন্দির, হরি মন্দির এবং দিদি ঠাকুরন মন্দির, পরপর 3টে মন্দির আছে। তো আমি এখানে দিদি ঠাকুর মন্দিরের পুজো নিয়ে আসিনি, কেন কি উনি কলার প্রসাদ গ্রহণ করেন না মা। তো এই দুটো মন্দিরে পুজো দেব, তারপর আবার অন্য জায়গায় যাব। এখন সিঁড়ি দিয়ে উঠছি তুলসী মন্দির অর্থাৎ হরি মন্দিরে, আর এর ঠিক পাশেই দুর্গা মন্দির, এটা আমাদের দুর্গা মন্দির। আর এখানে এখন এই যে মা অন্নপূর্ণা দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছে, এখনও পুজো হয়নি। তো আমি সব জায়গায় একে একে পুজো এইভাবে চাল এক জায়গায় ফল এক জায়গায় করে আলাদা আলাদা করে দেওয়া হয়। আর এই হচ্ছে আমাদের গ্রামের মনসা মন্দির। তো এখানেও আমি পুজো দিয়ে দিলাম এবং মাকে প্রণাম করে এখন এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি পৌঁছেই আবার দাদাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের শিব মন্দিরের দিকে, যেটা একদম মাঠের মধ্যে অবস্থিত। আর এই যে দেখছো রাস্তাটা ঢালাইয়ের রাস্তার মাঝে ঘর দেওয়া আছে। রাস্তাটা জাস্ট কয়েকদিন আগেই তৈরি হয়েছে। তো খুব খুব ভালো লাগছিলো এই রাস্তাটার ভিতর দিয়ে আর কি, আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে মাঠের ভিতর দিয়ে ওই মন্দিরে যেতে। পৌঁছে গেছি বাবা বুড়োরাজ মন্দির অর্থাৎ শিব মন্দির আমাদের গ্রামের। তো খুব সুন্দর না জায়গাটা, আমার তো ভীষণ ভাল লাগছিলো এই জায়গাটা দেখতে এবং যেতে। অ্যাকচুয়ালি যখনই বাড়ি আসতি এখানে একবার করে এসে ঘুরে যায়। লাস্ট 2বার আসা হয়নি, কেন কি রাস্তা তৈরি হচ্ছিল শুনছিলাম, সেই কারণে আর আসতে পারিনি। আসবোই ভেবেছি, আর সময় করে উঠতে পারিনি। তবে অনেক দিন পরে এলাম। চারপাশে মাঠ এবং তার ভিতরে এইরকম সুন্দর একটা পরিবেশ। ওহ, কি বলবো, এত ভালো লাগছিল যে বর্ণনায় প্রকাশ করা যাবে না। ওই যে দূরে বাবা বুড়োরাজের মন্দির, আর সঙ্গে ঢাকিও এসে। তো আমি পুজো নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি।
তো বাবা বুড়োরাজের এই মন্দিরে প্রত্যেক সোমবার করেই পুজো হয় এবং প্রত্যেক মাসে পূর্ণিমা পুজো হয়, আর বিশেষ কিছু থাকলে তো হয়ই। তো যাই হোক, পুজো হয়ে প্রসাদ নিয়ে একেবারে আবার ফিরছি বাড়ির দিকে। সকাল থেকে হাজারো ব্যস্ততার কারণে এই দুটো সদস্যের ফেস দেখানোই হয়নি। তো দোকান থেকে ললিপপ কিনে খেতে খেতে বাড়ি আসছে, আর আমি চলে এসেছি আমাদের গ্রামে দিদি ঠাকুর মন্দিরে পুজো নিয়ে। আর এখন বাড়িতে ঠাকুরমশাই এসে ঋতু পুজো করতে, আর আমাদের ঘরে তো একটা ঢাকি সবসময় থাকেই, যে অপেক্ষা করে থাকে কখন পুজো হবে, সে একটু ঢাক বাজাতে পারবে। আর এখন মা অন্নপূর্ণা পুজো হচ্ছে। আর এদিকে সমস্ত পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে সকাল থেকে এত কিছু যে তড়িঘড়ি, তো সেই সময়ই এখন চলে এসছে, অর্থাৎ এবার নবান্ন গ্রহণ করার সময়। তো নতুন চালের যে প্রসাদ গ্রহণ করব, সেটা কি থালা বা প্লেটে? একদমই না, এরকম কলার পাতায় আমরা নতুন চালের প্রসাদ গ্রহণ করে থাকি। এটাই হচ্ছে নবান্নের মেন প্রসাদ, অর্থাৎ চালের সঙ্গে সমস্ত পুজোর চাল মিক্সড করে ফল টল ক্ষীর সন্দেশ দিয়ে যে প্রসাদ তৈরি করা হয়, এবং নিজেরা গ্রহণ করার আগে ঘরের সমস্ত দেব দেবী, তুলসী মন্দির, কাক পক্ষী, গরু ছাগল সকলকে নবান্ন করিয়ে তারপরে কিন্তু আমরা নবান্ন গ্রহণ করি। এদিকে বাপি দুই নাতির সাথে নবান্ন গ্রহণের জন্য বসে গেছে, আর আমাদের বাড়ির সবথেকে বয়োজ্যেষ্ঠ ঠাকুমা। তো প্রথম অন্নগ্রহণটা ঠাকুমার হাত থেকেই আমরা সকলে মিলে করে থাকি। তারপর আর কি মহাভোজ। আর এই দুজনের তো বড় বড় কলার পাতা এই রকম একদম দাম্ভিকভাবে খেতে বসেছে, মানে বিশাল একটা ব্যাপার যেন ওদের, মানে খাওয়ার থেকেও আর কি সমারোহ অনেক বেশি। সকলের চালের নবান্ন হয়ে গেলে একটু সকলে মিলে ঘুরে ফিরে নিচ্ছে, কারণ একটু পেটটা ফাঁকা না করলে এরপরই আমাদের ভাতের অন্ন গ্রহণ করতে হবে। মানে চাল নবান্ন হয়ে গেছে, এবার ভাত নবান্ন হবে। সকাল থেকে যে কারণে এত রান্না বান্না, তো সেগুলোও তো এবার একটা গতি করতে হবে। তো ওই সেম প্রসেস, ভাত নবান্ন করার আগেও এখানে গরু বাছুর পশু পক্ষী পূর্বপুরুষ সকলের উদ্দেশ্যেই ভাত নবান্ন দেওয়া হয়। তারপরে আবার আমরা সকলে ভাত নবান্ন গ্রহণ করি। মনীষ তো অনেক দিন থেকেই নিজে হাতে ভালো করে খেতে পারে, আর এখানে ব্রত যে নিজে হাতে কোনো দিনও খায়নি, এই প্রথম চাল নবান্নও নিজে হাতে করেছে এবং ভাত নবান্নও পুরো নিজে হাতে খেয়েছে। আমাকে একদমই হাত দিতে হয়নি, পুরো নিজে নিজে খেয়েছে পুরোটা। মধ্যেখান থেকে মামি গিয়ে মাছটাকে বেছে দিয়েছে, ব্যাস। আসলে ঘরে তো একা একা খায়, আর এরকম উৎসবের দিনে সকলের মাঝে ওরাও নিজেরা সব কিছু করতে শেখে। সকলের খাওয়া দাওয়ার পরে আমরাও নিজেদের ভাত নবান্ন কমপ্লিট করি, এবং তারপরে বিকেলবেলায় এখানে বাচ্চারা মিলে জড়ো হয়ে দেখো কি একটা খেলায় মত্ত হয়েছে। তুই কার্তিক ও সরস্বতী, লক্ষ্মী কোথায় গেল? লক্ষ্মী নেই, লক্ষ্মী ছোট্ট বনি লক্ষ্মী, ছোট্ট বনি সরস্বতী। আর তুই অসুর কেন হতে গেলি? তোমাকে মারতে নেই? মারছে দেখ, কার্তিক দাঁড়িয়ে পড়। মা দুর্গা, অসুর, কার্তিক, আর এটাকে সরস্বতী আর লক্ষ্মী। গণেশ কোথায় গেল? গণেশ নেই, কেউ কেউ বাদ আছে। মার ওখানে, মার। হ্যালো, আনি মানি জানি না, লাগলে পারে মানি না। মনীষ মনীষ করো করো। মারি না নয়, মানি না। মনীষ ঢাক বাজাতে এত ভালোবাসে যে ও ঢাক ছাড়েই না, আর আমিও ব্রতর সঙ্গে একটু আনিমানি করে নিলাম। দাঁড়া দাঁড়া, ভেঙে গেল ভেঙে গেল, গেল 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 গেল, যাও 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 যাও, লাঠিটা নিয়ে যাও, লাঠিটা। সারা বিকেল হুল্লোড় দিয়ে খেলাধুলার পর এখন এই যে দেখো পাশের বাড়িতে এরকম ধান আসছে ট্রাক্টরে করে, সেই ধান কিভাবে ঢালা হবে সেই দেখা নিয়ে দু ভাই এখন ভীষণ এক্সাইটেড।
সন্ধে হতে না হতেই দুই ভাই মিলে শুরু করেছে নয় পূরণ। এটা অ্যাকচুয়ালি নবান্নেরই একটা রিচুয়ালস। নতুন এবং পুরনো চালকে একসঙ্গে করে একে অপরকে দিয়ে এই নয় পূরণ নারী চারি, পুরনো খাই নতুন বাঁধি, এই কথাটা 3 টাইমস বলে পুরনো চালটা দাঁতে কেটে আর কি নবান্নের এই রিচুয়ালস কমপ্লিট হয়। সেই সঙ্গে আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নিউ ব্লগে। বাই।